1947 সালে দেশভাগের ঘটনাটা যে কী পরিমাণ অভিশপ্ত ছিল তা হয়তো আমরা কখনো ভেবেও দেখি না। সামান্য একটা কাঁটাতারের বেড়া রাতারাতি আলাদা করে দিয়েছিল অসংখ্য পরিবারকে। বাড়িঘর সহায় সম্বলহীন হয়ে পড়েছিল অসংখ্য মানুষ। নিজের পরিচিত জায়গা, বন্ধুবান্ধবকে ছেড়ে সম্পূর্ণ অপরিচিত জায়গায় চলে আসতে বাধ্য হয়েছে অনেককে। দেশভাগের দাঙ্গায় মারা যাওয়া মানুষগুলো কারো না কারো সবথেকে কাছের ছিল। দেশভাগের এই দাঙ্গা আলাদা করে দিয়েছিল এক প্রেমিক প্রেমিকার জুটিকে। বর্ডারের সেই কাঁটাতারের বেড়া তাদের দেহকে তো আলাদা করে দিয়েছিল ঠিকই, তবে তাদের মনকে আলাদা করতে পারেনি। তাই তো 95 বছর বয়সে এসেও এক বৃদ্ধ তার প্রেমিকার কথা বাদে বাকি সব কিছুই ভুলে যায়। মৃত্যুশয্যায় শুয়েও সে ওয়াদা রক্ষা করতে ফিরে যেতে চায় বর্ডারের ওপাশে, নিজের প্রেমিকার কাছে। শেষমেশ কী পরিণতি হয় তার এই অসমাপ্ত প্রেমের। বন্ধুরা, চলুন আমরা আজকে শুনে আসি হৃদয়স্পর্শী সেই অসমাপ্ত প্রেমের গল্পটাই। নির্ভয় গ্রেওয়াল একজন এনআরআই। সে লন্ডনে থাকে। ইন্ডিয়াতে পুরো ফ্যামিলি রেখে এখানে থাকার তার মূল কারণ হচ্ছে স্বপ্ন পূরণ করা। নির্ভয়ের মা লন্ডনের নাগরিক ছিল, যে কারণে নির্ভয়েরও খুব সহজেই এখানে থাকতে পারছে। পারিবারিক বিজনেস রেখে লন্ডনে কাজ করতে এসেছে সে। তার বাবা ইকবাল এই নিয়ে তার ওপর বেশ নারাজ। নির্ভয়ের 1 বছরে পরপর 3টা আইটি জব ছেড়ে দিয়েছে। তার ইচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়া, কারণ এসব বড় বড় আইটি কোম্পানি তাদের থেকে আইডিয়া নিয়ে যেসব কাজ করে সেসবে শুধুই গরিব মানুষদের ক্ষতি হয়, আর কিছু না। তবে নির্ভয়ের যে খুব একটা ভালো কমেডিয়ান তাও না। সে স্ট্যান্ড আপ কমেডি শুরু করলে দর্শক তো হাসবে দূরে থাক, কেউ কেউ তো বোর হয়ে উঠে চলেও যায়। এখানে নির্ভয়ের একজন গার্লফ্রেন্ড আছে, মেয়েটার নাম কাভেরি। নির্ভয়ের কাভেরির সাথে সম্পর্কে জড়িত থাকলেও কোনো ধরনের কমিটমেন্ট করেনি। সে যেখানে নিজে নিজের জীবন নিয়ে অনিশ্চিত, সেখানে সে অন্য কাউকে জড়াতে ভয় পেত। তো নির্ভয়ের আবারও আরেকটা জব ছেড়ে দেয়। অফিস থেকে বের হয়ে গিয়ে সে খানিকক্ষণ স্ট্যান্ড আপ কমেডি করার চেষ্টা করে, যদিও বরাবরের মতো এবারও সে ব্যর্থ হয়। তার কথার মধ্যে তেমন কোনো হাসির খোরাক থাকতো না, যেটার মাধ্যমে দর্শক তার সাথে রিলেট করতে পারবে। এখান থেকে নির্ভয় যায় কাভেরির সাথে দেখা করতে। বেশ রাত অবধি পার্টি করে বাসায় ফিরে তারা। সেই রাত কাভেরি নির্ভয়ের সাথেই কাটায়। পরদিন সকালে ঘুম ভাঙার পর নির্ভয় দেখে ইকবাল তাকে বেশ কয়েকবার কল করেছে। নর্মালি কলে না পেলেও এতবার কল করা তো কথা না। সে কল ব্যাক করতে যায়। এমন সময় কাভেরি এসে তার সাথে ঝগড়া শুরু করে। সে রিলেশনশিপে তাকে কমিটমেন্ট না দেয়। এরপর একরকম রাগ করেই বের হয়ে যায়। এদিকে নির্ভয়ের ইকবালকে কল ব্যাক করে জানতে পারে তার দাদা ঈশার সিং অসুস্থ। এই কথা শুনে নির্ভয়ের ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। দেশে সে আর কাউকে নিজের আপন ভাবুক আর না ভাবুক, দাদা ঈশার সিংকে সে খুব ভালোবাসে। ঈশার সিংয়ের বয়স 95। সে ডিমেনশিয়া আক্রান্ত। অনেক সময় অনেক স্মৃতি সে ভুলে যায়। তার একটা অতীত আছে, বেশ সুন্দর অথচ বেশ খারাপ এক অতীত। দেশভাগের পূর্বে নিজের ফ্যামিলির সাথে সে পাকিস্তানের সাইডে থাকত। তার জন্মভূমি শহরের নাম ছিল সারগোধা। এবারে ডিমেনশিয়ার অ্যাটাক হওয়ার পর ঈশার সিং নিজের বর্তমান ভুলে যায়। তার মন চলে যায় 1947 সালের দেশভাগের সেই আগের সময়টাতে, যখন সে সারগোধাতে থাকত। তার হঠাৎ মনে পড়ে সারগোধায় তার একটা অসমাপ্ত কাজ আছে। তাই তো ড্রাইভারকে নিয়ে বের হয়ে পড়ে সারগোধা যাওয়ার উদ্দেশ্যে। অবশ্য ড্রাইভার তাকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছে সারগোধা এখন বর্ডারের ওপারে, কিন্তু কে শুনে কার কথা। দেশভাগ, ইন্ডিয়া পাকিস্তানের মাঝের বর্ডার, সব কিছুর কথাই সে ভুলে গেছে। বর্ডারের কাছে পৌঁছে সে বর্ডার পার হওয়ারও চেষ্টা করে। বিসিএফের সদস্যরা এসে তাকে আটকে দেয়। তাকে বোঝানোর চেষ্টা করে বর্ডারের ওপারে যাওয়া যাবে না, কিন্তু সে মানতে নারাজ। অগত্যা বিসিএফ চিফ আসে তাকে বুঝিয়ে বলতে। তাকে নিয়ে অফিসে বসিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করে যে ইন্ডিয়া পাকিস্তান এখন আলাদা হয়ে গেছে। ঈশার সিং জানায় তাকে যেতেই হবে, বর্ডারের ওপারে তার অসমাপ্ত কাজ আছে। তো এই কথা শুনে ঈশার সিং অসুস্থ হয়ে পড়ে। বিসিএফ থেকে ইকবালকে অর্থাৎ ঈশার সিংয়ের ছেলেকে এসে তাকে নিয়ে যেতে বলা হয়। ঈশার সিংকে শুইয়ে রাখা হয়েছিল। এর মাঝে সে অতীত জীবনের নানা বিষয় কল্পনা করতে থাকে। হ্যালুসিনেট হওয়ায় সে ভাবে এগুলো সব বর্তমানেই হচ্ছে। অসুস্থতা বেড়ে যাওয়ায় ঈশার সিংকে নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরই ইকবাল নির্ভয়েরকে কল দিয়ে তার দাদার অসুস্থ হওয়ার খবরটা জানায়। আসলে দেশভাগ যখন হয়েছে তখন ঈশার সিংয়ের বয়স অল্প। সে তখন টকবকে যুবক, কলেজে পড়ে। তার ডাকনাম ছিল কিনো।
সারগোধায় তাদের ফ্যামিলি বংশ পরম্পরায় বহুদিন আগে থেকেই ছিল। তারা ছিল শিখ ফ্যামিলি। দেশভাগ যেহেতু হয়নি, তাই পাঞ্জাব প্রদেশটাও ছিল এক। হিন্দু, মুসলিম আর শিখেরা মিলেমিশে থাকতো সারগোধায়। বেশ সুন্দর সময় ছিল তখন। কারো মাঝে কোনো বিদ্বেষ ছিল না। কিনুরা ছিল বেশ বড় পরিবার। বাবা জসমির, দাদি, চাচা, তাদের ছেলে মেয়ে সব মিলিয়ে তারা একটা বেশ বড় বাড়িতে থাকতো। এখানে কিনুর বাবা জসমিরের প্রতিপত্তিও ছিল বেশ ভালো রকমের। তখন দেশভাগের প্রসঙ্গ উঠেছে মাত্র। ইংরেজরা যাওয়ার আগে ইন্ডিয়া পাকিস্তানকে আলাদা দেশে বিভক্ত করে যাওয়ার পরিকল্পনা চালাচ্ছিল। এসব নিয়ে পত্রিকায় লেখালেখি হতো, সভা সমাবেশ হতো, রেডিওতে প্রচার হতো। কি হবে দেশভাগ হলে, এই চিন্তায় তখন মানুষের মন অস্থির। তখন কেউ জানে না দুই দেশের বর্ডার কোথায় হবে, কে কোন দেশে পড়বে। যারা উগ্রবাদী তারা চাচ্ছিল হিন্দু মুসলমানের দেশ আলাদা হোক, তবে সাধারণ মানুষ তা চাচ্ছিল না। কারণ তাদের বন্ধুবান্ধব অনেকেই ভিন্ন ধর্মের, যাদের সাথে তাদের কোনো বিরোধ নেই। তারা বুঝতে পারছিল না আলাদা দেশ কেন দরকার। তবে ধীরে ধীরে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছিল জাতিগত বিদ্বেষ। তাই তো সারগোধার অনেক হিন্দু আর শিখ পরিবার ভয়ে আগেই দেশ ছাড়ছিল। সব ফেলে চলে যাওয়ার চেয়ে সব বিক্রি করে দিয়ে ইন্ডিয়ায় তারা বাড়ি কিনে নিচ্ছিল, যাতে দেশভাগের সময় ঘনিয়ে এলে তাদের কোনো সমস্যা না হয়। কিন্তু দেশভাগ হবে এটা অনেকেই মানতে পারছিল না। কিনুর পরিবারও ছিল তাদের মাঝে একটা পরিবার। তাই তো জসমিরকে অনেক শুভাকাঙ্ক্ষী আগেই সারগোধা ছেড়ে যাওয়ার পরামর্শ দিচ্ছিল। তবুও তারা সেখানেই থেকে যায়। যখন দেশভাগ হবে এই পরিস্থিতি নিয়ে উত্তাল সব কিছু। তখন সবার চোখের আড়ালে ধীরে ধীরে কিনুর প্রেমের ডানা আরও ছড়িয়ে পড়ছিল। শান্ত, নম্র, লাজুক স্বভাবের কিনু ভালোবাসত আফসানা নামের এক মেয়েকে। আফসানার ডাকনাম ছিল জিয়া। জিয়া ছিল ঠিক কিনুর উল্টো স্বভাবের, বেশ চঞ্চল, স্থির হতে পারে না সে। জিয়াও কিনুকে ভালোবাসত খুব। কিন্তু তখন তো আর আজকালকার দিনের মতো প্রকাশ্যে প্রেমের উপায় ছিল না। তাই তারা সবাইকে লুকিয়েই প্রেমটা করত। খুব বেশি মানুষ তাদের মধ্যকার এই সম্পর্কের কথা জানত না। জানত শুধু কিনুর দুই একজন বন্ধু আর বোন। কিনু আর জিয়ার মধ্যকার এই গভীর প্রেমের প্রধান অন্তরায় ছিল একটাই, সেটা হলো ধর্ম। কিনু ছিল শিখ আর জিয়ার পরিবার ছিল মুসলিম। সমাজের চোখে এটা অসম প্রেম হলেও জিয়া আর কিনুর কাছে কখনোই ধর্মটা বড় হয়ে ওঠেনি। তবুও তাদের প্রেমের পরিণতি মিলনে হয়নি, হয়েছিল বিচ্ছেদে। যাই হোক, কিনু আর জিয়া একই কলেজে পড়ত। কলেজে তারা নিজেদের মধ্যে একটু দূরত্ব বজায় রেখে চলত, যাতে তাদের সম্পর্কের কথা তেমন জানাজানি না হয়। কিনুর বন্ধু আফতাব শুধু জানতো এই ব্যাপারে। আফতাব ছিল মুজাফফর নামের এক লোকের ছেলে। মুজাফফর ছিল সারগোধার বেশ প্রভাবশালী একজন মানুষ। কিনুর বাবা জসমিরের বন্ধু ছিল সে। মুজাফফর মুসলমান হলেও হিন্দু, মুসলিম আর শিখদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছিল। সে সর্বোচ্চ চেষ্টা করছিল যাতে করে কোনো ধরনের দাঙ্গা ফ্যাসাদ তৈরি না হয়। মুজাফফরের মেয়ে রুমানা কিনুর বোন ফুলার বান্ধবী। রুমানা আর ফুলাও জিয়া আর কিনুর সম্পর্কের বিষয় জানত। কিনু তো নিজেদের বিষয়ে ফুলার কাছে সবকিছু শেয়ারও করত। তো কিনু আর জিয়ার দেখা করার একটা কৌশল ছিল। তারা দেখা করত একটা পুরনো বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে। সেখানে একটা ফুল গাছের নিচে সিঁড়িতে বসত তারা। জিয়ার যখন কিনুর সাথে দেখা করতে ইচ্ছে করত, তখন সে কিনুর কাছে গিয়ে বলতো তার একটা কানের দুল সেই পুরনো বাড়িতে হারিয়ে গেছে। এরপর সেটা খোঁজার বাহানায় কিনু আর জিয়া সেখানে যেত। তাদের সম্পর্ক বহুদিনের হলেও কিনু জিয়ার কাছাকাছি গেলেই লজ্জা পেত। কিনুর একটা সাইকেল ছিল, যেটাতে করে সে চলাফেরা করত। জিয়া তো মাঝে মাঝে কিনুর সাইকেল নিজে চালাতো, আর কিনু তার পিছে দৌড়ে দৌড়ে যেত। চিঠি আদান প্রদান, চোখাচোখি আর লুকিয়ে দেখা করার মধ্য দিয়ে তারা চুটিয়ে প্রেম করছিল দুজনে। মাঝে মাঝে যখন বিয়ের প্রসঙ্গ আসতো, তখন কিনু বলতো দুজনেই খ্রিস্টান হয়ে চার্চে গিয়ে বিয়ে করবে, কারণ দুজনের ধর্মই আলাদা। কে কার ধর্মে ডাইভার্ট করবে সেটা যাতে কোনো সমস্যা না হয়, সেজন্যই কিনুর এমন সিদ্ধান্ত। জিয়াও কিনুর এই কথায় সায় দিত বরাবরই। যখনই দেশভাগের কথা শুনত, তখন তারা ঘাবড়ে যেত। যদি কিনুর ফ্যামিলিকে বর্ডারের অপর পাশে চলে যেতে হয়, তখন কি হবে? কারণ মাঝে মাঝে পত্রিকায় তারা দেখত মুসলমানদের সাথে শিখ আর হিন্দুদের বিবাদ হচ্ছে। পাকিস্তান থেকে মুসলমানেরা তাদের ওপর আক্রমণ করে তাড়িয়ে দিচ্ছে। জিয়া ভয় পেলে কিনু তাকে সাহস জোগাত। কিনু জিয়াকে সবসময় বলতো যত যাই হোক সে তাকে ছেড়ে যাবে না। তখনও তাদের মধ্যে একটা আশার আলো ছিল যে দেশভাগ হবে না। তবে পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। আফজাল নামের এক উগ্রবাদী মুসলিম
সারগোধার মানুষদের মধ্যে হিন্দু আর শিখদের প্রতি বিদ্বেষ ছড়াতে শুরু করে। এমনকি সে বাইরে থেকে লোক এনে জড়ো করতে থাকে, যাতে করে দাঙ্গা হলে তার দল ভারী হয়। আসলে স্থানীয় মুসলিমরা এসব উগ্র চিন্তাধারায় তার সঙ্গে ছিল না। এই বিরোধিতার মূল হোতা ছিল মুজাফফর। একদিন জিয়া আর কিনু দেখা করে ফিরছিল। বরাবর মতোই জিয়া দুষ্টুমি করে সাইকেল চালিয়ে আগে আগে যাচ্ছিল, আর কিনু যাচ্ছিল তার পিছে। হঠাৎ করে জিয়া দেখে একদল উগ্রবাদী অস্ত্র হাতে এগিয়ে আসছে। জিয়া তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে সাইকেল সহ কিনুকে নিয়ে রাস্তার নিচে নেমে যায়। কিনুকে যাতে কেউ দেখতে না পায় সেজন্য সে কিনুর ওপরই শুয়ে পড়ে। কিছুক্ষণ পর লোকজন চলে গেলেও জিয়া ভয় পেয়ে যায়। তার ভয় হয় যদি কিনুর পরিবারের ওপর আক্রমণ করা হয় আর তাদেরকেও চলে যেতে বাধ্য করা হয়। এমন সময় কিনু নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জিয়াকে চুমু খেয়ে বসে। কিনুর আচমকা এমন আচরণে জিয়া ঘাবড়ে গিয়ে কিনুকে সরিয়ে দেয়। এই কারণে কিনু গিল্টি ফিল করতে শুরু করে। জিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে সে নিজের আচরণের জন্য জিয়ার কাছে ক্ষমা চায়। তখন জিয়া তাকে এটা নিয়ে আর ভাবতে মানা করে। এদিকে দিনকে দিন পরিস্থিতি খারাপ হয়ে চলছিল। তখনও বর্ডার কোথায় হবে ঘোষণা দেওয়া হয়নি। এরপরও আফজাল নিজের মনের মতো করেই একটা জায়গা ঠিক করে নেয় যে সেই জায়গার ওপারে কোনো শিখ বা হিন্দু যেতে পারবে না। একদিন কিনু সেখান দিয়ে যেতে চাইলে তাকেও আটকে দেওয়া হয়। কিনু তখন সেখানেই বসে পড়ে আর জানায় সে দেশভাগ মানে না, আর বর্ডার কোথায় হবে সেটাও তো কেউ জানে না। তবে এখন থেকে এসব নিয়ে ঝামেলা করা কেন? এমন সময় আফজাল এসে কিনুকে বুঝিয়ে বলে। তাকে বলে সে তো কিছু বলবে না, ঠিক আছে, তবে অন্যান্য উগ্রবাদী যারা আছে তারা অ্যাটাক করেও বসতে পারে, তাই বেটার হবে যাতে কিনু তাদের করা লাইনের ওপারে না যায়। এরপর থেকে কিনুর জিয়ার সাথে দেখা হওয়াটা একরকম বন্ধই হয়ে যায় বলা চলে, কারণ আফজাল যে সীমা দিয়ে দিয়েছে জিয়ার বাসা ছিল তার ওপারে। সে বিরহে দিন কাটাতে থাকে, জিয়াকে নিয়ে কবিতা লিখতেও শুরু করে। তার আবার কবিতা লেখার বাতিক ছিল। এর মাঝে জিয়ার সাথে দেখা করার একটা সুযোগ পায় সে। ঘোষণা করা হয় 14ই আগস্ট দেশভাগ হবে, আর সেদিনই ছিল মুজাফফরের মেয়ে রুমানার বিয়ে। মুজাফফর আফতাবকে পাঠিয়ে দেয় এটা বলার জন্য। আফতাব এসে কিনুর ফ্যামিলিকে জানায় মুজাফফর তাদেরকে যেতে মানা করেছে, কারণ সেদিন এমনিতেই উগ্রবাদীদের আনাগোনা বেশি থাকবে। তার ওপর যদি একটা মুসলিম বিয়েতে শিখ লোকেরা যায় তাতেও লোকজন ঝামেলা করতে পারে। তবে কে শোনে কার কথা? কিনুর ফ্যামিলি এটা মানতে নারাজ ছিল। তাই তো রুমানার বিয়ের দিন তারা গাড়ির জানালা বন্ধ করে তার ভেতরে বসেই বিয়ে বাড়িতে যেতে থাকে। যাওয়ার সময় কিনু ফুলাসহ সবাই দেখে দেশভাগের আনন্দে মিষ্টি বিতরণ করছে আফজালের লোকেরা। নিষেধ করা সত্ত্বেও তারা জানালা খুলে বাইরে তাকালে আফজাল তাদেরকে দেখে ফেলে। তো তারা বিয়ে বাড়িতে গেলে মুজাফফর বেশি খুশি হয় না। সে বলে আফতাবকে দিয়ে সে খবর পাঠিয়েছিল, তবুও তারা কেন এলো এখানে? রুমানা জানায় সে আসতে বলেছে, তার জীবনে এমন দিন আর আসবে না, তাই সে অন্যান্য মেয়েদের মতোই বান্ধবীদের সাথে একটু মজা করতে চেয়েছে। কিনুর চাচা ইন্দ্রজিৎ গ্রেওয়ালের একটা ক্যামেরা ছিল। ইন্দ্রজিৎ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফেরত এক সৈনিক। যুদ্ধের ময়দান থেকেই সে ক্যামেরাটা নিয়ে এসেছিল। ছবি তোলার নেশাটা তার এমন ছিল যে সবাই বলতো যুদ্ধে গিয়ে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। সে জিয়া, রুমানা, ফুলার আর বাকি মেয়েদের ছবিগুলো তুলে দেয়। জিয়ার সাথে কিনুর সবার সামনে কথা বলার সুযোগ ছিল না। কিনু জিয়ার জন্য চিঠি লিখে এসেছিল, সেটাই ফুলার সাহায্যে সে জিয়ার কাছে পাঠায়। জিয়া তখন চিঠিটা গ্রহণ করে না, উল্টো বলে দেয় কবি মানুষদের মুখের কথা শুনতেই বেশি ভালো লাগে। এমন সময় আফজাল নিজের লোকজন নিয়ে মুজাফফরের বাড়ির গেটে আসে। সে চেক করতে এসেছিল কিনুর ফ্যামিলি এখানে এসেছে কিনা। তার আসার খবর পেয়ে মুজাফফর বাড়ির সব জানালা বন্ধ করে দিতে বলে। কিনুর ফ্যামিলির সবাইকে সে বাইরে বের হতে মানা করে। এরপর সে গেটের বাইরে গিয়েই আফজালের সাথে দেখা করে। তাকে বাড়ির ভেতরে ঢুকতে দেয় না। আফজাল সরাসরি জানায় না সে কেন এসেছে। সে কৌশল করে মুজাফফরকে বলে তার ফ্যামিলি ট্রেনে করে ইন্ডিয়া থেকে আসছে। মুজাফফরের ভাইও যেহেতু ইন্ডিয়া থাকে, তার ফ্যামিলি আফজালের ফ্যামিলির সাথে আসতে পারে, তাতে করে তারা নিরাপদে থাকবে। মুজাফফর জানায় তার হেল্পের প্রয়োজন নেই। আফজাল তখন মুজাফফরকে নিরাপদে থাকতে বলে যায়, আর এমন কিছু করতে মানা করে যাতে সে বিপদে পড়তে পারে। মুজাফফরের বাইরে যাওয়ার সুবাদে আফতাব আর ফুলা মিলে জিয়া আর কিনুর ছাদে দেখা করার ব্যবস্থা করে দেয়। জিয়া জানায় সে ভয় পাচ্ছে, কারণ পরিস্থিতি ঠিক হওয়ার বদলে আরও বিগড়ে যাচ্ছে। কিনু যে এখান থেকে চলে গেলে তাকে ভুলে যাবে না তার নিশ্চয়তা কি? কিনু তাকে জানায় সে কোথাও গেলেও তাকে বলেই যাবে। এমন সময় মুজাফফর ছাদে চলে আসায় জিয়া চলে যায়। কিনুর আর জিয়াকে তার লেখা কবিতা দেয়া হয় না। তো যাই হোক, সেই রাতেই তাই রিস্ক নিয়েই
কিনু গোপনে জিয়ার সাথে দেখা করতে আসে। জিয়া তাকে দেখে একটা রুমে নিয়ে যায় গোপনে কথা বলতে। এমন সময় জিয়ার ফ্যামিলি বাইরের দরজায় এসে নক করে। জিয়া সাহস দেখিয়ে কিনুকে নিয়েই বের হয়ে আসে। সে জানায় তারা একে অপরকে ভালোবাসে। জিয়ার ফ্যামিলি কিনুকে বের করে দিতে চাইলে জিয়া আর কিনু একসাথেই দৌড়ে বের হয়ে আসে। এরপর বাইরে একটা জায়গায় লুকায়। তাদেরকে খুঁজতে শুরু করে জিয়ার ফ্যামিলি। কিনু তখন জিয়াকে বলে, জিয়া যেহেতু জানতে চাচ্ছিল কিনু তাকে ভুলে যাবে না তার নিশ্চয়তা কি, এই কারণে সে জিয়াকে মনে রাখতে হাতে ট্যাটু করেছে। সেটাতে লেখা ছিল মালিকা ই দিল ফারেব, অর্থাৎ মনের রানী। এটা দেখে জিয়া বুঝতে পারে কিনু তাকে আসলেই ভালোবাসে। তবুও জিয়ার মন মানে না। সে বলে যদি সত্যি একদিন চলে যেতে হয় তখন কিনু তাকে একটা ওয়াদা করে, কোনোদিন যদি যেতেই হয় তবু সে না বলে যাবে না। জিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই যাবে। আর জিয়া যদি মানা করে দেয় তাহলে সে ওখানেই মাটিতে বসে পড়বে, এক পাও নড়বে না। জিয়া তখন বলে মনে রাখবে এই ওয়াদাটার কথা। এই একটা ওয়াদাই পরে কিনুর গোটা জীবনটা কুড়ে কুড়ে খাবে। তো এরপর তারা বাইরে বের হয়ে আসে। জিয়া নিজের বাসায় চলে যায় আর কিনু চলে আসে নিজের বাড়িতে। তখনও তারা জানতো না এটাই তাদের শেষ দেখা। বাড়ি ফিরে সে দেখে তাদের ওপর হামলা হয়েছে। জাসমির কিনুসহ বাড়ির সবাইকে নিয়ে বাইরে একটা নির্জন জায়গায় পালায়। সেখানে সমস্ত শিখেরা জড়ো হয়েছিল। পরদিন সকালে ট্রেন আসার আগ পর্যন্ত তাদের পালানোর কোনো উপায় ছিল না। ততক্ষণ তারা কোথায় থাকবে? মুজাফফর যদি নিজের বাড়িতে জায়গা দেয় তবে তার ওপরও নেমে আসবে বিপদ। তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় মেয়েরা সবাই গিয়ে মুজাফফরের বাড়িতে থাকবে, কারণ মেয়েদের তো আর ধর্ম বোঝা যায় না। কিনুর মা সহ কোনো মেয়ে যেতে রাজি হচ্ছিল না। তারা চাচ্ছিল পুরুষদের সাথে থাকতে। তবুও তাদের একরকম জোর করেই পাঠিয়ে দেওয়া হয়। কিনুরা সেই পুরনো বাড়িতে গিয়ে আশ্রয় নেয় যেখানে জিয়ার সাথে কিনু দেখা করত। রাতের আধার কাটতে না কাটতেই তাদের ওপর আক্রমণ হয়। মাত্র কয়েকজন কোনো রকমে বেঁচে ট্রেন অবধি পৌঁছাতে পারে। হামলায় কিনুর দাদা গুরুতর আহত হন। সেই অবস্থাতেই তাকে ধরাধরি করে ট্রেনে তোলা হয়। কিনু আর তার বাবা জাসমিরও ট্রেনে উঠে পড়ে। তবে ট্রেনে ওঠার সময় দেখা যায় চাচা ইন্দ্রজিৎ নেই। বারবার ডাকাডাকি করেও তাকে পাওয়া যায় না। কেন সে ট্রেনে উঠল না সেটা কেউ জানতে পারেনি। ওদিকে ট্রেন ইন্ডিয়ায় পৌঁছাতে পৌঁছাতে বৃদ্ধ মানুষটা আর বেঁচে ছিলেন না। বর্ডারের এপারে পা রেখেই জাসমিরকে নিজের বাবার লাশটা দেখতে হয়। আর ইন্দ্রজিৎ সাথে না আসায় ইন্ডিয়া এসে পরিবারের লোকজন ধরেই নেয় ইন্দ্রজিৎও আর বেঁচে নেই। এভাবেই নিজেদের সমস্ত সম্পদ আর মেয়েদেরকে রেখেই কিনু আর তার বাবাকে চলে আসতে হয় স্বার্গতা ছেড়ে। এরপর কি হয়েছে সেটার কেউ জানে না। বর্তমানে শুধু কিনু অর্থাৎ ঈশ্বর সিং আর কিনুর ছোট ভাই কিরপাল বেঁচে আছে। দুজনেই এখন অনেক বয়স্ক। শুধু কিনু হাসপাতালে ভর্তি আর কিরপাল তখনও বাড়িতে থাকে। হয়তো কিনু সব ভুলে গিয়ে এখন দেশভাগের আগের সময়টা কি ভেবে জিয়ার কাছে ফিরে যেতে যাচ্ছে। কি হয়েছিল জিয়ার সাথে? জিয়া কি এত বছর পর বেঁচে আছে এখনও? তো লন্ডন থেকে নির্ভয়ের এসে দাদার এই অবস্থা দেখে। ইকবাল তো নির্ভয়ের ওপর বিরক্ত হয়। সেসব ছেড়ে ছুড়ে লন্ডনে গিয়ে থাকে। তাই বাসায় শুধুমাত্র কিনু, কিনুর বড় ছেলে ইকবাল, ছোট ছেলে আঙ্গাদ আর আঙ্গাদের স্ত্রী মেহের থাকে। মেহের একটু অন্য প্রকৃতির, মুখে যা আসে তাই বলে দেয়। দেশে ফেরার পর থেকেই নির্ভয়ের মৃত্যুর শয্যায় থাকা নিজের দাদার পাশেই থাকে সবসময়। কিনু সবসময় অতীত সময়টাকে কল্পনায় দেখত আর ভাঙা ভাঙা শব্দে সেসব বলার চেষ্টা করত। নির্ভয় বুঝতে পারে তার দাদা দেশভাগের আগের সময়কার কথা বলার চেষ্টা করছে। একদিন তো নির্ভয়ের কাভেরির সাথে কিনুকে ভিডিও কলে কথা বলিয়ে দেয়। যদিও কিনু তাকিয়ে ছাড়া বাদে আর কোনো কথা বলতে পারছিল না। 2-3 মাস পরে কাভেরির ছোট বোনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হওয়ার কথা। কাভেরি নির্ভয়কে আমন্ত্রণ করে সেখানে যাওয়ার জন্য। তবে নির্ভয়ের ফ্যামিলির প্রোগ্রামে গিয়ে কাভেরির ফ্যামিলির সাথে দেখা করতে রাজি হয় না। একসময় কিনুকে হাসপাতাল থেকে বাড়িতে শিফট করা হয়। সেখানেই সার্বক্ষণিক নার্স রাখা হয় তার দেখাশোনা করতে। নির্ভয়ের কিনুর বলা ভাঙা ভাঙা সেসব কথার মিনিং খোঁজার চেষ্টা করত। যদিও মেহের কিংবা ইকবাল সবাই তার এই কাজটাকে টাইম ওয়েস্ট মনে করছিল। তবে নির্ভয় বুঝতে পারে কিনুর এমন কোনো অসমাপ্ত কাজ স্বার্গতায় বাকি আছে যে জন্য সে মৃত্যুসজ্জায় থেকেও মরতে পারছে না। একদিন কিনু হঠাৎ নির্ভয়কে বলে বসে, তুই কোনোদিন বিয়ে করিস না, কখনো না, কারণ এই বংশের মেয়েরা বাঁচে না, এই পরিবারের ওপর অভিশাপ আছে। কথাটা শুনে নির্ভয় থমকে যায়। সে ইকবালের কাছে জানতে চায় কিসের অভিশাপ। তখন ইকবাল তাকে এমন কথা বলে যেটা এই পরিবারের কেউ কোনোদিন মুখে আনে না।
দেশভাগের পর পাকিস্তান থেকে প্রতিদিন অমৃতসর স্টেশনে ট্রেন আসতো। ইকবালের দাদা মানে কিনুর বাবা সর্দার জসমির সিং টানা 18টা বছর প্রতিদিন সেই স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, এই আশায় যে আজ হয়তো তাদের বাড়ির মেয়েরা ফিরে আসবে। 18 বছরে একদিনও তিনি বাদ দেননি। আর মৃত্যুর শয্যায় শুয়ে জসমির সিং শুধু একটা কথাই বলে যেতেন, বলতেন, আমরা আমাদের ঘরের মেয়েদের বাঁচাতে পারিনি, পারতাম কিন্তু বাঁচাইনি, এর শাস্তি আমাদের পেতেই হবে, কেউ ছাড়া পাবে না। সেই থেকেই পরিবারের সবাই বিশ্বাস করে মেয়েদের রক্ষা করতে না পারার অভিশাপ তাদের ওপর নেমে এসেছে। এই বংশের কোনো মেয়ে বাঁচে না। ইন্ডিয়া এসে কিনু নতুন করে সংসার পাতে, কিন্তু তার একমাত্র মেয়েটাও মারা যায় মাত্র 25 বছর বয়সে। আর নির্ভয়ের মা তেজিও চলে গেছেন অনেক আগেই। তাই এই বাড়িতে দেশভাগ নিয়ে কেউ কথা বলে না। সবাই জানে বাড়ির মেয়েরা ওপারে রয়ে গিয়েছিল, কিন্তু তাদের সাথে ঠিক কী হয়েছিল সেটা আজও কেউ জানে না। দেশভাগের পর এখানে খালি হাতে এসে কিনু আবার আজীবন কষ্ট করে সব কিছু নতুন করে গড়ে তুলেছে। সারগোধায় যা ছিল তার চেয়েও বেশি সম্পদ সে বানাতে পেরেছে। তবুও তার কিসের অতৃপ্তি? নির্ভয়ের কিনুর মুখ থেকেই সে কোন কলেজে পড়তো সেই কলেজের নাম জানতে পারে। এরপর দেশভাগের যে হিস্ট্রিক্যাল মিউজিয়াম, সেখান থেকে সারগোধার বিষয়ে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে। এখানে বিভিন্ন ধরনের ছবি সে দেখত দেশভাগের সময়কার। তো নির্ভয় বুঝতে পারে দেশভাগ হঠাৎ করেই হয়েছে। দেশভাগ যেদিন হয়েছে অর্থাৎ 14ই আগস্ট, সেদিনও কেউ জানতো না বর্ডার কোথায় হবে। ইংরেজরা চলে যাওয়ার পরে সেটা ঘোষণা করেছে যাতে নিজেরা কোনো বিপদে না পড়ে, মানুষের তোপের মুখে না পড়ে। এমনকি তারা ঘুরে ঘুরে বর্ডারের সেখানে সব কিছু না দেখে আন্দাজেই মানচিত্রে দাগ টেনে বর্ডার তৈরি করেছিল। এসব বিষয়ে খোঁজ নেওয়ার টাইমেই নির্ভয়ের একদিন নিজের বন্ধুদের একটা ফাংশনে যায়। সেখানেই তার এক বন্ধু তাকে নিয়ে মজা নেয়। সে লন্ডনে থাকে, আবার দেশকেও ভালোবাসে এই কারণে। তখন নির্ভয়ের দেশভাগ নিয়ে কিছু জোকস করে, যেটাতে সবাই খুব মজা পায়। নির্ভয়ের মধ্যে কনফিডেন্স আসে। সে দেশভাগের মিউজিয়ামে এই বিষয়ে প্রোগ্রাম করে স্ট্যান্ড আপ কমেডি করতে শুরু করে। সারগোধায় নিজের দাদার অতীত ইতিহাস সে খোঁজার আপ্রাণ চেষ্টা করছিল, যাতে করে অন্ততপক্ষে নিজের দাদার শেষ ইচ্ছাটা সে পূরণ করতে পারে। কাভেরিকে সে রোজ কল করে এসব কিছুই শেয়ার করত। নির্ভয় লন্ডনে ফিরে না গিয়ে ইন্ডিয়াতেই থেকে যাওয়ার প্ল্যান করছিল। এখানে সে কিছু একটা করতে যাচ্ছিল দেশের মানুষের জন্য। নির্ভয়ের একটা বুক স্টোরের রিডিং কমিউনিটিতে যাতায়াত শুরু করে। সেখানেই দেশভাগ নিয়ে সে কথা বলতো, স্ট্যান্ড আপ কমেডি করত। এই সূত্রেই অনলাইনে তার পরিচয় হয় দুইজন পাকিস্তানি ভদ্রলোকের সাথে। তাদের একজনের নাম আদিল। মজার ব্যাপার হলো, আদিলের দাদাও দেশভাগের সময় কলকাতা থেকে ঢাকায় গিয়েছিল। পরে তারা লাহোরে থিত হয়। ওদের কাছে সারগোধার পুরনো কিছু ফ্যামিলির ফটো ছিল। তারা নির্ভয়কে বলে আরও ছবি আছে, পাঠিয়ে দেবে। এরপর নির্ভয়ের প্রজেক্টর লাগিয়ে দাদাকে সারগোধার সেই পুরনো ছবিগুলো দেখাতে শুরু করে। এদিকে কিনুর হাতে সেই ট্যাটু দেখে নির্ভয় বুঝতে পারে সমস্যাটা আসলে কোনো মেয়ে বিষয় কি। এর মাঝেই সে তার দাদার কবিতা লেখার ডায়েরিটাও খুঁজে পায়। তার মধ্যে একটা কবিতা কিনু নিজের কাছে রেখেছিল, যেটা সে জিয়াকে দিতে পারেনি। মৃত্যুর শয্যাতেও সেটা সে নিজের হাতে রেখেছিল। তো যাই হোক, সেই দুই পাকিস্তানি ভদ্রলোকের সাথেই আবার নির্ভয়ের কথা হয়। এবারে তারা এমন একটা খবর দেয় যেটা শুনে নির্ভয়ের পুরো থমকে যায়। তারা জানায় সারগোধায় ব্লিসগ্রিগ নামে একটা পুরনো ফটো স্টুডিও আছে। দাদা যেসব ছবি দেখে রিয়্যাক্ট করেছিল সেসব ছবি ওই স্টুডিওতেই তোলা। আর এই স্টুডিওটা খুলেছিল ইন্দ্রজিৎ গ্রেওয়াল, মানে কিনুর সেই চাচা। দেশভাগের সময় গ্রেওয়াল পরিবারের সবাই ইন্ডিয়া চলে গেলেও ইন্দ্রজিৎ সারগোধাতেই থেকে গিয়েছিল। কেন থেকে গিয়েছিল সেটা কেউ জানে না। সারগোধায় সে আরও 2 বছর বেঁচে ছিল। সেখানকার এক স্থানীয় লোক বিশম্বর কোহলির সাথে মিলে সেই ফটো স্টুডিওটা চালু করে। এরপর মারা যায়। এখন কোহলি সাহেবের ছেলেরাই স্টুডিওটা চালায়। মজার ব্যাপার হলো, কিনু কিন্তু নিজের ভাঙা ভাঙা কথার মধ্যে ব্লিসগ্রিগ শব্দটা আগেই বলেছিল, সাথে বলেছিল ডিরেক্টেড বাই ইন্দ্রজিৎ গ্রেওয়াল। তখন নির্ভয়ের মাথায় ঢোকেনি কথাটার মানে কি। এতদিন পর সে বুঝতে পারে দাদার ওই এলোমেলো কথাগুলোর প্রতিটাই আসলে এক একটা সূত্র ছিল। সেই স্টুডিও থেকেই পুরনো ছবিগুলো নির্ভয়ের হাতে আসে। সেখানকার একটা ছবি ছিল রোমানার বিয়ের সময় তোলা। এই ছবি দেখে কিনু ইমোশনাল হয়ে পড়লে তার শারীরিক অবস্থারও অবনতি হয়। এই কারণে ইকবাল প্রথমে নির্ভয়ের ওপর রেগে যায়, তবে পরে সে এসে নির্ভয়কে তার কাজে সাপোর্ট করে। সে বুঝতে পারে নির্ভয় চায় তার দাদা অন্তত শান্তিতে মারা যাক। কিনুর অবস্থা এমন খারাপ হওয়ায় কিরপাল তাকে দেখতে আসে।
তখন নির্ভয় তাকে ধরে জিজ্ঞাসা করে দেশভাগের সময় আসলে কি হয়েছিল সেটা তাকে বলতেই হবে। কৃপাল তখন তাদের জানায় যে রাতে সবকিছু ছেড়ে তাদের চলে আসতে হয়েছিল সেই রাতের ভয়াবহতার কথা। তারা ইন্ডিয়া এসেছিল একেবারে খালি হাতে। কিনো দিনরাত মেহনত করেছে নিজের হারানো অবস্থান ফিরে পাওয়ার জন্য। মাঝে মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সে বর্ডারের ওপাশে সারগোতায় যাওয়ার চেষ্টা করত, তবে তাকে বারবারই আটকে দেওয়া হয়েছে। হিন্দু মুসলমানদের দাঙ্গায় তখন তাদের ভয়াবহ সময় কাটে। অনেকটা সময় পেরিয়ে যায়। কিনো ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নেয়, বিয়েও করে, তবে নিজের অতীত সে কোনোদিন ভুলতে পারেনি। কৃপাল নির্ভয়কে প্রথমে সব কিছু খুলে বলে না। এরপর নির্ভয়ের নিজের চাচাকে নিয়ে আবারও যায় কৃপালের বাড়িতে। তার দাদা অর্থাৎ কিনো অতীতে কি এমন ফেলে এসেছে সেটা জানতেই এবার সে মরিয়া। কৃপাল প্রথমে বলতে রাজি হয় না, কারণ তার ইমোশন কেউ বুঝবে না। কিন্তু পরে নির্ভয়ের বারবার জিজ্ঞাসা করলে সে আসলে কি হয়েছিল সেটা জানায়। দেশভাগের 6 বছর পর 1953 সালে কৃপালকে সঙ্গে নিয়ে কিনো সারগোদায় ফিরে যায়। উদ্দেশ্য ছিল তাদের পরিবারের মেয়েদের ফিরিয়ে আনা। ফ্যামিলির মেয়েদের তারা মুজাফফরের বাসায় রেখে এসেছিল। এবার সেখানে গিয়ে কিনো এমন একটা নির্মম সত্য আবিষ্কার করে যেটা মেনে নেওয়ার মতো ছিল না। সেই রাতে আফজালের ফ্যামিলির ইন্ডিয়া থেকে ট্রেনে করে আসার কথা ছিল। ট্রেনে গিয়ে আফজাল দেখে তার পরিবারের সবাই লাশ হয়ে ফিরেছে। দাঙ্গায় আরও অনেক মুসলমান মারা গেছে। সে বুঝতে পেরেছিল মেয়েরা এবং শিখরা মুজাফফরের বাসায় লুকিয়ে থাকতে পারে। তাই সে নিজের দলবল নিয়ে সোজা মুজাফফরের বাড়িতে চড়াও হয়। মুজাফফর তাদের আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। আফতাব বাবাকে বাঁচাতে গিয়ে সামনে দাঁড়ায়। আফজাল সেদিন নিজের হাতেই আফতাবকে মেরে ফেলে। নিজের ছেলের লাশটা মুজাফফরের চোখের সামনেই পড়ে থাকে। এরপর আফজালের লোকেরা বাড়ির ভেতরে ঢুকে পড়ে, একে একে মেয়েদের টেনে বের করে আনতে থাকে। কিনুর পরিবারের মেয়েরা তো ছিলই, রেহাই পায়নি মুজাফফরের নিজের পরিবারের মেয়েরাও। তাদের মধ্যে একজন মেয়ে ছিল প্রেগনেন্ট। তার সাথে যা করা হয়েছিল সেটা মুখে বলার মতো না। ভেতরের ঘরে তখন কিনুর দাদি বাকি মেয়েদের নিয়ে লুকিয়েছিলেন। বাইরের চিৎকার শুনে তিনি বুঝে যান এরপর তাদের পালা। বৃদ্ধা মহিলাটি সেদিন এমন একটা সিদ্ধান্ত নেন যেটা শুনলে গা শিউরে ওঠে। ওদের হাতে সম্মান হারিয়ে মরার চেয়ে তিনি নিজের হাতে মৃত্যুকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। দরজা বন্ধ করে সাথে থাকা মেয়েগুলোকে তিনি একে একে নিজের হাতেই শেষ করে দেন। মেয়েরাও স্বেচ্ছায় মাথা পেতে দিয়েছিল। সবার শেষে দাদি নিজেও নিজেকে শেষ করে দেন। ওদিকে মুজাফফর তখন বন্দুক হাতে তুলে নেয়। সে নিজের হাতে আফজালকে গুলি করে মারে। বাকিরা ভয়ে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। মুজাফফর ভেতরের ঘরে গিয়ে দেখে একটা মেয়েও আর বেঁচে নেই। এই একটা রাত মুজাফফরকে আজীবনের জন্য ভেঙে দিয়ে যায়। এখন নিজের পরিবারের মেয়েদের এমন নির্মম পরিণতির কথা শুনে কিনো একেবারে স্তব্ধ হয়ে যায়। এরপর আফতাবের ভাই আসাদের কাছ থেকে সে জিয়ার খবর পায়। জিয়ার বাবা ছিলেন একজন সাংবাদিক, নিজের একটা প্রিন্টিং প্রেসও চালাতেন। দেশভাগের পর তাকে দেশদ্রোহী বানিয়ে দেওয়া হয়, তার প্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর তারপর এক রাতে তাকে খুন করা হয়। জিয়া একেবারে একা হয়ে যায়। মেয়েটার জীবনও তখন হুমকির মুখে। এই অবস্থায় মুজাফফর নিজের ছোট ছেলে আসাদের সাথে জিয়ার বিয়ে দিয়ে দেন। আসাদ জিয়া আর কিনুর সম্পর্কের কথা জানত। জিয়াকে সে বলেও দিয়েছিল কিনু ফিরে এসেছে। কিনু আর কৃপালকে বসিয়ে রেখে আসাদ ওপরে যায় জিয়াকে ডেকে আনতে। কিনু বসে অপেক্ষা করছে। এতটা পথ পেরিয়ে আসার পর জিয়া এখন আর মাত্র কয়েক কদম দূরে, কিন্তু ততক্ষণে কিনুর ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। পরিবারের মেয়েদের নির্মম পরিণতির কথা সে একটু আগেই শুনেছে, আর এখন শুনল জিয়ার বিয়ে হয়ে গেছে। এই মুহূর্তে কিনুর ভেতরের কিনুটা যেন মরেই গেল। সে কৃপালকে বলে, ভাই, এই দুনিয়াটা শেষ হয়ে গেছে, পেছনে ফিরে তাকাস না, চল চল আমরা ফিরে যাই। আর এরপরই ঘটে গল্পের সবচেয়ে নির্মম ঘটনাটা। কিনু যে মুহূর্তে দরজা দিয়ে বেরিয়ে গেল, ঠিক সেই মুহূর্তে জিয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান। জিয়া নিচে নেমে দেখে ঘরটা খালি। সে তো জানতো কিনু এসেছে, তাই খালি ঘর দেখে ধরে নিল কিনু ইচ্ছে করেই দেখা না করে চলে গেছে, কথা রাখেনি। ওদিকে কিনুও কোনোদিন জানতে পারল না জিয়া সেদিন নেমে এসেছিল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান দুইটা মানুষের গোটা জীবনকে বদলে দিল। কিনু বুকে পাথর চেপে ফিরে আসে, অতীত ভুলে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করে। এভাবেই সে নিজের জীবন পার করে দেয়। তবে জিয়াকে সে কোনোদিন ভুলতে পারেনি। জিয়ার সাথে দেখা না করে ফিরে আসার সেই অতৃপ্তি তার মধ্যে রয়ে যায়। নির্ভয় বুঝতে পারে জিয়ার সাথে দেখা না করাটাই আসলে তার দাদার সবচেয়ে বড় অতৃপ্তি। দেখা করিয়ে দিতে পারলে তবেই তার মুক্তি হবে, সে শান্তিতে মরতে পারবে।
অন্যদিকে চাচা ইন্দ্রজিতের রহস্যটাও নির্ভয়ের কাছে পরিষ্কার হয়ে যায়। যে মানুষটাকে পরিবারের সবাই এতগুলো বছর ধরে নিখোঁজ ভেবে এসেছে, সে আসলে নিজের ইচ্ছেতেই স্বর্গদায় থেকে গিয়েছিল, আর মরার আগ পর্যন্ত ওই শহরের মানুষের ছবি তুলে গেছে। এখন নির্ভয়ের একটাই কাজ, সেটা হলো জিয়াকে খুঁজে বের করা। তার দাদার এই প্রেমের গভীরতা দেখে সে নিজেও জীবনের পরবর্তী স্টেপ নেওয়ার সাহস পায়। কাবেরীকে সে জানায় সে তার বোনের বিয়েতে যাবে। তখন কাবেরী উল্টো তাকে বিশ্বাস করতে চায় না। সে ভাবে বয়ফ্রেন্ড হিসেবে নির্ভয়কে নিজের ফ্যামিলির সাথে দেখা করানোর পর যদি নির্ভয় আবার পিছিয়ে যায়, নির্ভয় তাকে আশ্বস্ত করে জানায় সে এমন কিছুই করবে না। ফলে তাদের সম্পর্ক এবার নতুন একটা মোড় নেয়। এদিকে জিয়ার খোঁজ চলতে থাকে, অন্যদিকে কিনুর শারীরিক অবস্থাও আরও খারাপ হতে থাকে। তবু মনের সেই অতৃপ্ত ইচ্ছাটা পূরণ না করে সে যেন মরতেও পারছিল না। শেষে নির্ভয়ের স্বর্গদা যায় জিয়াকে খুঁজতে। কিনু সেটা জানতো, তাই নির্ভয়ের ভিডিও কল অন করে কিনুকে দেখাতে দেখাতে রাস্তা ধরে হাঁটছিল। জিয়া যেদিকে আছে বলে কিনু জানে, নির্ভয় সেই পথে এগোতে থাকলে কিনু খুশি হয়ে উঠছিল। নির্ভয়েরও কিনুর নির্দেশনায় সেভাবেই এগিয়ে যাচ্ছিল। অবশেষে সে মুজাফফরের বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িটা এখন অনেক পুরনো হয়ে গেছে, বহুদিনের অযত্নের ছাপ লেগে আছে এতে। ভেতরে গিয়ে কাজের লোককে যখন সে বলে জিয়াকে খুঁজতে এসেছে, তখন কাজের লোকটা ভেতরে চলে যায়। এমন সময় নির্ভয়ের সামনে এসে দাঁড়ায় এক বয়স্ক মহিলা। নির্ভয়ের ভাবে এটাই জিয়া, তবে এটা জিয়া ছিল না, এটা ছিল রুমানা। সে জানায় জিয়া 10 বছর আগেই মারা গেছে। এরপর নির্ভয়কে সে জিয়ার ছবির সামনে নিয়ে যায়। রুমানা বলে জিয়া মরার আগ পর্যন্ত কিনুর জন্য অপেক্ষা করেছে। সে সবসময় বলতো কিনু ফিরে আসবে, কিনু কথা দিয়েছিল সে আসবেই। জিয়াকে তো নির্ভয়ের খুঁজে পায়, তবে শুধু তার ছবির মধ্যে। ইকবাল নির্ভয়কে ভিডিও কল করে। নির্ভয় তখন ভিডিও কলে কিনুকে জিয়ার ছবিটা দেখায়। ছবিটার দিকে তাকিয়ে কিনুর চোখ আটকে যায় জিয়ার কানে। একটা দুল নেই, সেই হারানো দুলটাই ছিল তাদের প্রথম দেখা করার বাহানা। তার কল্পনায় ফিরে আসে সেই পুরনো স্বর্গথা। সে দেখতে পায় ফুল গাছের নিচে সেই সিঁড়িতে জিয়া বসে আছে, ঠিক আগের মতোই। আর কিনু ভাঙা ভাঙা শব্দে তাকে শোনাতে শুরু করে সেই কবিতাটা, যেটা ৭৮ বছর ধরে তার বুকের ভেতর জমা ছিল। সে বলে তার সব কিছু চলে গেছে, কিন্তু সে যায়নি। ঋতু বদলে গেছে, কিন্তু সে বদলায়নি। শরীরটা হয়তো সীমান্তের ওপারে চলে গিয়েছিল, তবে সে সেখানেই রয়ে গেছে যেখানে সেদিন ছিল। আর তারপর সে সেই কথাটা বলে যেটার জন্য এতগুলো বছর সে মরতেও পারছিল না। সে বলে গতবার তোমাকে না বলেই চলে গিয়েছিলাম, ওয়াদা করেছিলাম, তবু কথা রাখতে পারিনি। এবার মনে হচ্ছে আবার যেতে হবে, তবে এবার আর না বলে যেতে পারবো না। তুমি কি যাওয়ার অনুমতি দেবে আমাকে? কল্পনায় জিয়া ঠিক আগের দিনের মতো করে হাত নেড়ে যাওয়ার ইশারা দেয়। ৭৮ বছর পর কিনু তার অনুমতিটা পেয়ে যায়। তার মুখে ফুটে ওঠে এক টুকরো হাসি, বহু বছরের অতৃপ্ত ইচ্ছা পূরণ হওয়ার হাসি। আর তারপরই সে চোখ বন্ধ করে ফেলে, ছেড়ে দেয় শেষ নিঃশ্বাসটা। অবশেষে কিনুর শান্তিতে মরতে পারার মধ্য দিয়েই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কিছু প্রেম বোধ হয় এমনই হয়, দূরত্ব কখনো সেই প্রেমের গভীরতা কমাতে পারে না। জিয়া আর কিনুর প্রেমের গল্পটাও ছিল ঠিক এমনই। এমন হয়তো আরও অনেক কিনু আর জিয়া ছিল, যাদেরকে দেশভাগ আলাদা করে দিয়েছে। কোনো গভীর প্রেমের পরিণতি কখনো জিয়া আর কিনুর প্রেমের পরিণতির মতো করুণ না হোক। বেঁচে থাকুক সত্যিকারের ভালোবাসার সম্পর্কগুলো, সুন্দর থাকুক। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।